আমি ওর সাথে মাঝে মাঝে এত দু এত বেশি যোগাযোগ করি না, ও একটু বিজি মানুষ, অনেক বড় হয়ে গেছে। মানে কম সময়ে তো একজনকে আপন করে নেওয়ার জিনিসটা যে ওর কাছে বেশি ছিল, এক্সপোজ দিয়ে কিছু কাছে টাকা দিত, মানে 2 বছর 3 বছর দিয়েছিল। তারপর তো আপনি কাছে আসছি মূলত কেমন আছেন আপনি, কেমন যাচ্ছে দিনকাল একটু জানার জন্য। আসি, আপনাদের সবার দোয়াই ভালোই আছি, চলতেছে। খেলাধুলা হচ্ছে না, এটাতে ভালো ভালো লাগতেছে না, এটা আর কি। এখন আসলে ব্যস্ততা কি নিয়ে আপনার, এখন কিভাবে সময় কাটছে? সময়টা এই একাডেমি নিয়ে চলে, একাডেমি দিয়ে একাডেমি প্র্যাকটিসটা করাই। সকালে একটা 10-12 দিন করে, আর কি বিকেলে অনেক বেশি বেশি ছেলে আসে, ওদের করে এটা দিয়ে চলে যাচ্ছে। সাউন্ড পাচ্ছ নাকি আরো সামনে? আর খেলাধুলা নেই বলছিলেন, আসলে খেলাধুলা নেই আসলে কারণ কি কারণে খেলাধুলা নেই? বা আপনাদের যে খারাপ লাগার জায়গাটা খেলাধুলা না থাকার কারণে, আপনার খেলার মানুষ। স্বাভাবিক, প্লেয়ারদের কাছেও খারাপ লাগবে, আমার কাছেও খারাপ লাগে। কারণ প্লেয়ার যদি খেলতে থাকে তাহলে আমাদের কাছে মজা লাগে যে ছেলেটা কী শিখলো, কী করলো না করলো, এটা পাবো আর কি। খেলাধুলা হচ্ছে না, তো এখন নতুন কমিটি হয় নাই, কিছু হয় নাই, কার আন্ডারে কে খেলবে, কমিটি কোনটা করে কার জায়গায় খেলবে, ওই জন্য এটা খেলাধুলা বন্ধ আছে আপাতত। খেলাধুলা বন্ধ থাকলে তো তরুণ খেলোয়াড় পাওয়া মুশকিল। পাওয়া মুশকিলই হবে। না হয় খেলাধুলা না হলে তো এই লেভেলে প্লেয়ার এই বছর এই লেভেল করতে অনেক কষ্ট হয়ে যাবে। আমি কেমনে বাঁচিয়ে নেবে ওদেরকে? তামিম ইকবাল, আফতাব আহমেদ বা ইয়াসির নাজিম, নাফিস, এরা সব আপনার কাছে এইখান থেকে গেছে, একাডেমি থেকে। এদের মধ্যে যদি আমি বলি যে ধরেন যারা জাতীয় দলে খেলছে, আপনার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট কে ছিলেন? সবচেয়ে বেশি তামিমই ছিল, তামিমই ছিল। কারণ ওর পাঞ্চুবিলিটি ছিল, রেগুলারিটি ছিল, খুব সিরিয়াস ছিল। একটু প্লেয়ার যদি একটু চটপটে না হয়, বাকি প্লেয়ারের মতো লাগে না, সবগুলো ওর কাছে ছিল। তাই বলে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? মানে কম সময়ে একজনকে আপন করে নেওয়ার জিনিসটা যে ওর কাছে বেশি ছিল, ওই এটাই আমার কাছে ভালো লাগে। যে মানে আমি একটা বললাম যে তুমি এটা করো, এটা করো, ও আর্গুমেন্ট করতো না যে এটা করলে কী হবে, না কেমন হবে, এগুলো বলতো না। করতে থাকতে যদি ভুল হয় আমি দেখলে বললাম যে এরকম করো, তারপর এটাই মানে ওই কথাটা রাখতো আর কি, মানে জিনিস যেটা করতে বলছি সেটাই করে। আফতাব ভাইয়ের সাথে বলছিলেন কথা হয়, আফতাব ভাইয়ের সাথে কি অবস্থা, কেমন? আফতাব আছে, ভালো আছে, ওখানে মাঝে মাঝে ফেসবুকে কথা হয়। ও একাডেমি চালাচ্ছে, ভালো জায়গায় আছে। পরামর্শ চাই কিনা আপনার কাছে? মাঝে মাঝে বলে দাদা এই যে এই ব্যাপার কী করবো এখন, বাচ্চা ছেলেকে আমি কী করবো, বাচ্চাদের আপনি কোনো করেন হায়দা দেখে কিছু করে গেম খেলা, মাঝে মাঝে একটু বেসিক দেখা হয়, আস্তে আস্তে নলেজে ঢুকা, মাথা ক্রিকেটের কী কী জিনিসটা কী, এটা ভিতরে মাথা ঢুকে নেই, তারপর আস্তে আস্তে বুঝবে এই যাবে। তামিম ইকবালের সাথে যোগাযোগ হয় কিনা? আমি ওর সাথে মাঝে মাঝে এত দু এত বেশি যোগাযোগ করি না, ও একটু বিজি মানুষ, অনেক বড় হয়ে গেছে, মাঝে মাঝে কথা হয়। সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে কিনা যখন তামিমদেরকে কোচিং করাতেন বা? আপনাকে প্রথমে একটা কথা বললাম, স্মৃতি বড় বেতন, একটা কথা আছে। এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আর মানে বিগত দিনে যে পিছনে যে ঘুরে যাওয়ার আপনার সময় নেই, তো এই জন্য এটা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করি স্মৃতিগুলোকে, কারণ সামনে যা আসবে তা দেবো। পরিবারের একটু খোঁজ খবর নিতে চাই, পরিবারে এখন কিভাবে চলছে, পরিবারে কে কে আছেন আপনি? আমার পরিবারে আমার এক মেয়ে এক ছেলে, আমার ওয়াইফ আছে, আমার মা আছে, আর চলতেছি কোনো করে তো আগের মতো না। মানে যে আগে একটা বোর্ড থেকে একটা টাকা দিত আমাদেরকে, বছরে কিছু কিছু টাকা দিত, ওইটা তো বন্ধ দিচ্ছে না, তাই না? তাই আমরা এখানে যেই বাচ্চা থেকে প্র্যাকটিস করে যা পাই, এখান থেকে প্র্যাকটিস যা পাই ওগুলো দিয়ে নিজের চলি আর কি। বোর্ড থেকে যে টাকা দিতে সেটা বন্ধ কেন হয়ে গেছে বলতে পারবো মানে এটা কিসের এক্স কোচদের কিছু কিছু টাকা দিত, একটা মানে 2 বছর 3 বছর দিয়েছিল, তারপর ক্রিকেট বোর্ডের কার সাথে, এনএসসি থেকে দিত। এনএসসি থেকে বা ক্রিকেট বোর্ড কার সাথে যোগাযোগ হয় বা কেউ যোগাযোগ করে, কেমন আছে যোগাযোগ
এখনো তো আকরাম আছে, নান্নু আছে, নোবেলা, তামিমরা সবাই আছে। তো ওরা তো জানে আমরা কি অবস্থায় আছি, কি করি না করি, ওরা তো জানে না। কারণ ওরা ওরা তো এই সম্বন্ধে মানে কেমনে চলতেছে না এগুলো তো কেউ জিজ্ঞেস করে না। ওরা মনে করে একটা একাডেমি চালালে আমরা অনেক ভালো চলতেছি, অনেক টাকা পাই। আসলে যে কী টাকা আছে এখানে, এই জিনিসটা তো কেউ বুঝে না। এক একটা ছেলে বেতন বাকি থাকে যায় 3 মাস 4 মাস, টাকা দিতে পারে না। ম্যাক্সিমাম তো আগে তো আসলে অনেক বিগ ফ্যামিলি ছেলেরা আসতো ক্রিকেট খেলতে, তখন তো আসলে মিডিল ক্লাস ফ্যামিলি সব ছিল। মিডিল ক্লাস ফ্যামিলি ছেলে তো আসাতে ওদের একটু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য হয়তো একটু কষ্ট হয় আর কি। আপনার হাত ধরে তামিম ইকবালকে পেয়েছি আমরা, এসআর রাব্বি বা আফতাব ভাইকে পেয়েছি। এখন বর্তমান সময়ে আরেকটা তামিম বা আরেকটা আফতাব আমরা পাচ্ছি না। কষ্ট হবে, এখন তুলতে গেলে অনেক কষ্ট হবে, কারণ আগের মতো আমার বডি ব্যালেন্স বা বডি স্ট্রেংথ নাই। আর আমি এখানে 5 জন কোচ রাখছি, 5 জন কোচের মধ্যে আমি এমনি বসে থেকে দেখা দিয়েছি, জুনিয়রদেরকে দেখা দিয়েছি কী কী করাবে না করাবে দেখা দিয়ে মাঝে মাঝে আমি দাঁড়াই। আর একটা সিনিয়র কোচ আছে, সিনিয়র দ্যাট মিনস আমার জুনিয়র, ওকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি, তুমি অ্যাডভাইস করো সবগুলো। আর মাঝে মাঝে যদি কোচরা না আসে তখন আমার কাছে দাঁড়াতে হয়, আমাকে যাই সব দেখা দিয়ে আর বলি আর কি। আর মতো আগের মতো তো ঘন্টার পর ঘন্টাটা টাইম দেওয়াটা দাঁড়া থাকাটা সম্ভব নয়, ওই জন্য তো এইগুলো আর কি। এখন বয়সটা কত আপনার? আমার 71 আছে। 71। 71-এ দাঁড়িয়ে আসলে কি মনে হয় যে আপনি যে কোচিং করিয়েছেন, এই যে জাতীয় দল আপনার মাধ্যমে অনেক ক্রিকেটার গেছে, এই যে কোচিং পেশাটা বেছে নিয়েছিলেন, সেটা কি ঠিক ছিল? দেখেন আমি বেসিক্যালি আমি ফুটবল প্লেয়ার, আমি ফুটবল খেলতাম। বুলবুল আছে না, বুলবুল আমাদের সভাপতি আছে, ওর সাথে ফুটবল খেলছি আমি। ও ক্রিকেট খেলছে, আমিও ক্রিকেট খেলছি ভিক্টোরিয়া ক্লাবে। আমি 8 বছর ভিক্টোরিয়া ক্লাবে ফুটবল খেলছি, 2 বছর ক্রিকেট খেলছি। তখন যখন আমরা আগের দিনে ফুটবলার বেশি মানে প্রাধান্য ছিল, মানে চালু ছিল, যে এই জন্য প্রতিটা অফিসে জুট মিল বলেন, অফিস বলেন, রেলওয়ে বলেন, সব জায়গায় একটা কোটা ছিল, যে প্লেয়ার কোটা, একটা প্লেয়ার কোটা ছিল। আমরা চাইতাম যে মিডল ক্লাসটা ছিল, এগুলো চাইছো যে মানে ভালো গেলে একটা ভালো চাকরি পাই, চাইলে আমার সংসারটা চলবে, আমিও চলবো, আমিও খেলতে পারবো এরকম। আমিও একটা চাকরি পেয়েছিলাম, স্টিমে চাকরি পেয়েছিলাম। স্টিমের চাকরিটা বন্ধ হয়ে গেছে, স্টিমে বন্ধ হয়ে গেছে। তখন এরপর থেকে তারপরে কোচিংয়ে নামছে, এই কোচের ট্রেনিংয়ের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, আমাকে দেয় নাই, এই ফুটবল 2টাকে দিয়ে দিছি। আবার আমি বললাম যে আমাদের তখন সেক্রেটারি ছিল সেলিম উদ্দিন, ওনাকে বললাম যে দাদা আমি তো ক্রিকেট খেলছি, মানে ক্রিকেটও চাইছি, আমি ক্রিকেটে যাই, হয়তো ভালো কথা জানা। একদিন পরে থেকে ওখানে জয়েন করলাম, ওখান থেকে ওই একটা 96 কিসবিতে ছিল, ওখানে ট্রেনটা নিয়ে যাবো। আজ থেকে প্রথম আমি এই তামিমদেরকে নিয়ে প্রথম শুরু করছি। দ্যাট মিনস ওর বাবা ছিল তাই তামিম ইকবালের বাবা ইকবাল খান, উনি আবার আমার ওস্তাদ ফুটবলের, উনি আবার ক্রিকেট খেলতেন, ভালো ক্রিকেট খেলতেন। তো ওনারা একটা সাজেশন দিল আমাকে, তারপর তুই একটা ক্রিকেট কোচিং কর। আর তাদের এটা পারবো সম্ভব না, এত বড় একটা রিক্স হয়তো করলো না, আমরা আছি। তখন থেকে শুরু করছে আস্তে আস্তে এটা করছিলাম বিদে মোটামুটি না, যেটা ডিসিশন নিয়েছি এটা ভালোই ছিল, ভালো যে এখন চলতে পারতেছি। যখন যদি এই অবস্থায় এইটাই না থাকতো, কেউ কী করতো, চাকরি তো এই বয়সে তো কেউ চাকরি দেবে না, ঠিক না? সেই সময় যদি ধরেন হচ্ছে সরকারি চাকরির পেছনে খুঁজতেন বা সরকারি কোনো চাকরি হতো বা একটা ভালো জব হতো, একটা পেনশনের হয়তো বা ব্যবস্থা থাকতো, সেই জিনিসটাতে আপনার কোচিং করে কোনো পেনশন নেই, আপনাদের কোনো জমানো না না, আমাদের পেনশন নেই, কিছু নেই। ওখানে পেনশন টেনের কথা বলছে, সেটা পাইতাম। আমাকে সিকাস্টমও ডাকছিল যাওয়ার খেলার জন্য, আমি কোনো জানি স্টিমিটে গেছিলাম। স্টিমিটটা বন্ধ হয়ে যাবে, নাহলে চললে তো ভালো চলতেছিল। ওই স্টিমিটে এশিয়ার মধ্যে বেস্ট একটা ফ্যাক্টরি না, ওটা বন্ধ হয়ে যাওয়াতে এই যে আমি না সবাই তো চাকরি হয়ে গেছে। এরপর যখন চাকরি কিছু হয়ে গেলে আর কেউ চাকরি পাবো না, করা সম্ভব না। এদিকে সময় দিই 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, এটাই। ঠিক আছে। আচ্ছা, আপনি তো মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলেন? হ্যাঁ, মাঝখানে একটু ওষুধ ভ্যাকসিন করছেন,
তামিমের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, রিটায়ার করতে বলছিল, তার আগের দিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মাঠটা, ছোটো মাঠটা আছে না, ওটার পাশে, এখানে ছিঁড়ে গেছিলো, এখানে ছিঁড়ে গেছিলো। হার্ট অ্যাটাকের কোনো ঘটনা আছে? না, হার্ট অ্যাটাকের কোনো, ওই অ্যাক্সিডেন্ট থেকে হার্ট অ্যাটাকের ঘটনা আমি এখানে 3বার পড়ছি। আচ্ছা আচ্ছা। একবার মাঠে ব্যাটিং করতে, প্র্যাকটিস করাচ্ছি, ব্যাটিং করতে বলটা আছে আমার নিতে পড়ছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছিলাম। আর আরেকবার ওখানে পড়ছে, হাতটা ছিঁড়ে ফেলছি। এরপরে একটা ভালো হয়েছে, সুস্থ হয়ে গেছি। 1 মাস পরে এই আপনার যেটা সিঁড়ি দিয়ে নামলো না, 3 সিঁড়ির থেকে পড়ে গেছি। ব্যালেন্স ছিল না তখন, মানে শরীরটা বেশি খারাপ ছিল, কিন্তু একবারটা জ্বরের মতো ছিল, ব্যালেন্স ছিল না। ঠিক আছে। ও, তামিম ইকবালের হার্ট অ্যাটাকের সময় আসলে কখন তখন কি যোগাযোগ করতে পেরেছিলেন? যোগাযোগ ওর সাথে করা যায় নাই, ওর ভাইয়ের সাথে। তারপর আমি বাসায় গেছিলাম দেখা করার জন্য, মানে দেখা করে না, ওদের ছিল না, ওরা আমার দেখা করার জন্য, তখন ওরা ছিল না। ওর ভাই আছে আজম ইকবাল, আফজল, ওদের সাথে সবসময় যোগাযোগ রাখতাম যে কে আর কেমন আছে, কি না আছে। আজম তো ওখানে গেছিলো, ঢাকা গেছিলো। আমি তুই যাচ্ছিস, আমি তো যেতে পারবো না, তুমি একটু আমাকে সবসময় একটু কল করলে বিরক্ত হয়ে না, তুমি যা একটু জানতে চাইবে। তারপর ওর একটা ড্রাইভার নাকি দারোয়ান আছে, ওর সাথে একটু দারোয়ান না কি নাম, ওর সাথে যোগাযোগ রাখতাম, জিজ্ঞেস করতাম। আসলে তখন আপনার মধ্যে কি চলছিল যখন প্রথম শুনেছেন তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছে বা মৃত্যু শুনছে? ভাই কী চলছিল সেটা আমি তো মুখ দিয়ে বুঝতে পারবো না। সেটা মানে নিজের কাছে যেটা রাখছে, মনে হচ্ছে আমি কি একটা জিনিস আমি হারিয়ে ফেলতেছি। আর আমার জীবন থেকে যে একটা জিনিস একটু ইয়ে করছিলাম, এই জিনিসটা হারিয়ে ফেলতেছি। একটা বিগ একটা সম্পত্তি আর কি, এরকম একটা লস হচ্ছে আমার, এটাই জিনিসটা চিন্তা করছিলাম। কিন্তু এটা কেউ বুঝতে দিনে দ্যাট মিনস সবার সাথে কথা বলছে, চলছে, ফিরছি। কিন্তু সন্ধ্যার সময় যখন ঘরে বসতাম বা শুতে যেতাম, তখন এই সবগুলো মাথা মধ্যে ঘুরতে, কেমন আছে না আছে, কী করতেছে না আছে।